আম্মু যেদিন ছোট ভাইকে নিয়ে পরকীয়া প্রেমিকের সাথে পালিয়ে যায়, সেদিন বাবার চোখে পানিতে আমার জামার ফ্রক ভিজে গিয়েছিল। তখন আমার ছোট ভাইয়ের বয়স ছিল 3 বছর। আব্বু আগে দেশের বাইরে থাকতো। একটা অ্যাক্সিডেন্টের কারণে আব্বু দেশে চলে আসে। মা চলে যাবার 4 মাসের মধ্যে আব্বু মারা যায়। মায়ের শোক কাটিয়ে উঠতে পারেনি আব্বু। তখন আমার বয়স ছিল 10 বছর। তাদের মুখে শুনেছিলাম আব্বু নাকি আম্মুর সাথে সম্পর্ক করে পালিয়ে বিয়ে করেছিল। আমার নানুর বাসা বিক্রমপুর। কোনোদিন নানুর বাসা যাওয়া হয়নি, নানা নানিকেও কোনোদিন দেখিনি। আব্বু মারা যাবার পর দাদি আমাকে নিয়ে চিন্তায় পড়ে গেল। আমার চাচা দাদিকে বলে দিছে আমার নষ্টা মায়ের বংশের বীজ এ বাড়িতে যেন না থাকে। চাচা অত্যাচারটা আমার দাদিকে করতো। একদিন আমি স্কুল থেকে এসে খাবার খেতে বসলে চাচি আমার দাদির ভাতের প্লেট ফেলে দেয়। চাচি তখন দাদিকে বলতো, নিজে তো ঘরে বসে আছে, সাথে আরেকজনকেও সাথে নিয়ে নিল। দাদির মনের কষ্টটা তখন বুঝতে পারিনি। ওরা চাইছিল জায়গায় সম্পত্তি সবকিছু চাচার নামে করে দিতে, আর আমার দায়িত্ব তারা নিবে, কিন্তু দাদি সেটা করেনি। সেজন্য তারা দাদিরে নানা রকম অত্যাচার করতো। এমনও বলতো বিষ দিয়ে সব সাফ করে ফেলবে। তখন আমি শুধু চাচা চাচি রাগটা দেখতাম, কেন এমন করতো বুঝতাম না। দাদি বিষয়টা বুঝতে পারেছি, তাই আমাকে বাড়িতে না রেখে অন্য কোথাও রাখার চিন্তা ভাবনা করলো। রাতে যখন দাদি আমার পাশে ঘুমাতো, তখন শুনতাম দাদি কান্না করে করে দোয়া করতো, খোদা এই ইতিমটাকে রক্ষা করো। এভাবে প্রতিদিন রাতে দাদি কান্না করতো। কিছুদিন পর রমজান মাস, আমার জীবনে প্রথম রোজা রাখা শুরু হলো। সারাদিন রোজা রাখার পরও চাচি আমাকে বাড়ি আসে, পাশে থেকে রান্নার জন্য নানান গাছ গাছালি পাতা কুড়িয়ে আনতে পাঠাইতো। তখন বাঁশের তৈরি ছোট ছোট খাসি, অনেক জায়গায় অন্য নামও ব্যবহার করে, আর ঝাড়ু হাতে ধরিয়ে দিত। যখন ঘরে আসতাম তখন দাদি পানি আর খেজুর নিয়ে আসতো। আমার কাছে বলতো, তুই রোজা রাখতে পারবি না, তুই এই পানি আর খেজুর খা, ভাত তো এখন পাবি না। আমি দাদিকে বলতাম, না আর সময় বেশি নাই, রোজা ভাঙবো না। রোজা পায় শেষ, সবাই ঈদের ছুটিতে বাড়িতে আসতে লাগলো। চাচিরা তারা সবার জন্য জামা কাপড় আনলেও আমার জন্য আনেনি। ঈদের আগের দিন বিকেলবেলা দাদি একটা লোকের সাথে আমাকে বাজারে পাঠালো। ওই লোকটা আমাকে নিয়ে বাজার থেকে জামা কাপড় কিনে আনলো। ঈদের 2 দিন পর রাতে দাদি আমাকে বলে, তোরে ঢাকা পাঠিয়ে দেই, ওখানে থেকে পড়ালেখা করবি, এখানে থেকে তোর মার খেতে হবে না। আমি ঢাকার শহর কোনোদিন দেখিনি। বাড়ির আশেপাশে সবাই ঢাকা থেকে অনেক কিছু নিয়ে আসতো, তাই আমি দাদির কথায় রাজি হয়ে গেলাম। পরের দিন বিকেলে দাদি আমাকে কিছু টাকা দিয়ে বলল, তোর চাচা ওরা যে না জানে, এটা লোক আসবে, তুই দোকানের পাশে দাঁড়িয়ে থাকবি, আমি ইশারা দিলে ওনার সাথে গাড়িতে উঠে যাবি। দাদির কথা মতো আমি একটা লোকের সাথে গাড়িতে উঠে গেলাম। ওই লোকটাকে কোনোদিনও দেখিনি। দাদি বলল, ওনার বাসায় থেকে লেখাপড়া করব। গাড়িতে বসে ওনাদের বললাম, আমার স্কুল ড্রেস বই খাতা কিছু আনলাম না, কেমনে পড়বো আমি? ওরা বলল, এগুলো কিছু লাগবে না, নতুন কিনে দেব। ওনাদের কথা শুনে আমি চুপচাপ বসে আছি। একটু পর গাড়িটা নরকান্দা এসে থামলো। এখান থেকে বাসে করে ঢাকা যাবে। আমাদের বাড়ি ফরিদপুর, নগরকান্দা থানায় শহীদনগর। আমার বর্তমান নাম অরিন হাওলদার, ছোটবেলার নাম ছিল সেলিনা পারভিন। নগরকান্দা থেকে বাসে উঠে ওনাদের কোলে বসলাম, কারণ ওনারা আমার টিকিট কাটেনি। অনেক রাতে ঢাকা এসে পৌঁছালাম। তখন পদ্মা সেতু ছিল না, ফেরি দিয়ে পারাপার হতে গাড়ি থেকে নেমে ওনারা আমাকে তাদের বাসায় নিয়ে গেল। তাদের বাসা টিনের ঘর, একটা চৌকি বসানো। ওরা জামাই বউ এক সাথে থাকলেও আমার থাকার জায়গা নাই, কিন্তু ওনারা আমাকে উপরে বিছানা করে দিয়ে তারা নিচে ঘুমাইছে। ওনাদের পরিবেশ দেখে আমি মনে মনে ভাবতে লাগলাম,
এখানে থেকে লেখাপড়া করতে পারবো না দাদি আমাকে কয়ে এনে দিল। পরের দিন দুপুরের পর ওনারা আমাকে নতুন জামা কাপড় পরিয়ে উত্তরায় একটা বাসায় নিয়ে গেল। এখানে গিয়ে ওরা কি কথা বলবে জানি না। একটু পর একটা মহিলা এসে আমাকে জিজ্ঞেস করলো, তোমার নাম কি, কোন ক্লাসে পড়ো? আমি বললাম, নাম সেলিনা, এবার ক্লাস 5-এ উঠবো। ওনারা আমাকে জিজ্ঞেস করলো ওদের বাসায় থাকতে কোনো সমস্যা হবে কিনা। আমি বললাম না। তখন ওনারা আমাকে রেখে দিল ওদের বাসায়। যারা আমাকে নিয়ে এসেছে তারা আমাকে এখানে দিয়ে চলে গেছে। যাবার সময় আমার মাথায় হাত দিয়ে ওদের বলে গেছে, ওই ইতিম, ওরে আপনারা দেখে রাখেন। যে মহিলাটা আমার সাথে কথা বলছে উনি মনে হয় বাড়ির মালিক। উনি আমাকে রুমে নিয়ে গিয়ে যেখানে থাকবো ওই রুমে নিয়ে গেছে। ওনারা আমার জামার মাপ নিল। রাতে অনেকগুলো জামা কাপড় নিয়ে আসলো আমার জন্য। কয়েকদিন পর নাকি স্কুলে ভর্তি করে দিবে। রান্না করতে পারি কিনা আমাকে জিজ্ঞেস করলো। আমি বললাম, রান্না করতে পারি ম্যাডাম। উনি আমাকে দেখিয়ে দিল, সবকিছু বলল, তোমার যা মন চায় রান্না করে নিও, বাড়িতে বেশি মানুষ নাই, আসো তোমাকে দেখিয়ে দেই কি কি করতে হবে। ম্যাডাম আমাকে আর একটি রুমে নিয়ে গেল। ওখানে একজন বৃদ্ধ মহিলা আমার দাদির বয়সী, পাশে ছোট একটা বাচ্চা মেয়ে। ম্যাডাম মেয়েটিকে তার কাছে এনে বলল, ওই আমার মেয়ে আর উনি ওর দাদি, তুমিও দাদি ডাকতে পারো, এই বাড়িতে উনি থাকবে। বাজার সদাই করার লোকও আছে, তুমি শুধু রান্না করে ওনাকে খাওয়াবে। আর একজন আছে আমার ছেলে, উপরের রুমে থাকে, ওরও টাইম হলে খাবার দিবে। আসো উপরের রুম দেখিয়ে দেই। আমি ম্যাডামের পিছনে পিছনে উপরে গেলাম। উনি আমাকে একটা জানালা দেখিয়ে বলল, ওইখানে খাবার দিবে, আর কোনো সময় ভুল করেও রুমের দরজা খুলবে না। আমি বললাম ঠিক আছে। আমার নিচের রুমে চলে গেলাম তাদের কাছে। উনি আমাকে দেখে বলতে লাগলো, ম্যাডামকে সেমনিরে সবকিছু বুঝিয়ে দিছো বউ? ম্যাডাম বলল, হ্যাঁ সব বুঝিয়ে দিয়েছি, ওই এখন থেকে এই বাড়িতেই থাকবে আপনার সাথে। তখন আমার দাদি বলল, ওরে ভালো করে বুঝিয়ে দিস, উপরের রুমের দরজা যেন না খোলে। ম্যাডাম আমাকে বলল, কি বলছে শুনছো? আমি বললাম, হ্যাঁ শুনছি। এখন বলল, ঠিক আছে যাও শুয়ে পড়ো, 2-3 দিন পর তোমাকে স্কুলে ভর্তি করব, তারপর টিকিট কনফার্ম করব। তখন আমি বুঝতে পারিনি ওনারা দেশে থাকে না, আমেরিকা থাকে। ওখানে ওদের বাড়ি আছে, ব্যবসা আছে, ঢাকাতে ওদের বাড়ি, আরো অনেক জায়গা ওদের বাড়ি। পরের সপ্তাহে আমাকে স্কুলে ভর্তি করছে, নাম পরিবর্তন করে ক্লাসে 6 ভর্তি করছে। যেহেতু আমার গার্জিয়ান, ওরা ওদের বাড়ির মেয়ে পরিচয়ে নাম পরিবর্তন করে ভর্তি করেছে। নাম দিয়েছে অরিন হাওলাদার। আমার যাবতীয় যা যা লাগে সবকিছু ম্যাডাম কিনে দিছে। দাদিকে বলে দিছে, অরিন সকালে আর রাতে রান্না করবে, দুপুরে আপনি যতটুকু পারেন করবেন, ওর স্কুল থেকে এসে রান্নার সময় পাবে না। আর আপনি ওরে ভালো একটা টিচার খুঁজে দিয়েন, আম্মা ওরে যেন প্রতিদিন বাসায় এসে পড়িয়ে যায়। এমনিতেই ওরে 5 না পড়িয়ে হাই স্কুলে 6ষ্ঠ ভর্তি করে দিছি। স্কুলে ভর্তি 5ম দিন পর ওরা চলে গেছে। বাসায় যে বাজার সদাই করে দেয় উনি আমাকে ডেকে বলে, এই বাড়িতে কোনো কাজের লোক টিকে না, তুমিও পারবা না, হুদায় আসলাম, তারপরও চেষ্টা করো আর পাগলের থেকে দূরে থাকবা। আমি তখন বুঝতে পারলাম উপরে যে থাকে উনি পাগল। এখন আমার ভয় লাগতে শুরু করলো। আমি কোনোদিনও পাগল আশেপাশেও যাইনি। আর এখন প্রতিদিন ওরে খাবার দিতে হবে। আবার ডাক্তার আসলে যখন ওরে চেক আপের জন্য নিয়ে যাবে তখন ওর রুম পরিষ্কার করতে হবে। আমার ভয়ে হাত পা কাঁপতে লাগলো। কিছু করার নাই, আমার যাওয়ার জায়গায় নেই, কই যাব? আমি বাবা নাই, মা তো চলে গেছে,
সাথে আমার কলিজার ভাইটাও কেউ নিয়ে গেছে, দাদি থেকেও নাই। যত কষ্টই হোক আমাকে থাকতে হবে। যখন আমি উপরে খাবার দিতে যাই তখন অনেকবার চেষ্টা করছি ওনার চেহারাটা দেখার জন্য, কিন্তু দেখতে পারিনি। ডাক্তার এসে যখন নিয়ে যায় তখন আমি স্কুলে থাকি। একবার খাবার দিবার সময় জানালার চারপাশে উকি দিতে লাগলাম। তখন ভিতর থেকে বলে উঠল, তুমি কি এই বাসায় নতুন এসেছো? আমি এই কথা শুনে চারপাশে তাকাতে লাগলাম। কে জিজ্ঞেস করলো এই কথা? কাকুতে দেখছি না। তখন আবার বলল, ভয় পেও না, কিছু হবে না। তখন বুঝলাম উনি জিজ্ঞেস করলো। আমি বললাম, হ্যাঁ নতুন এসেছি। তখন সে বলল, এ বয়সে কেন আসলা? এখন তোমার লেখাপড়ার বয়স, কাজ করতে কেন আসলা? ওনার এই কথা শুনে তো মনে হয়নি উনি পাগল। আমি কিছু না বলে চলে আসলাম রুমে। এইভাবে আমার দিনগুলো চলতে লাগলো। ম্যাডাম আর স্যাররা 2-3 মাস পর পর এসে থেকে যায় কয়েকদিন। এখানে আমার কোনো সমস্যা হচ্ছে না, শুধু মাঝে মধ্যে মা বাবা ভাই দাদির কথা মনে করে একাই চোখে পানি চলে আসে। নভেম্বর আর ডিসেম্বর মাসে ম্যাডাম ওরা বাড়িতে থাকে, কারণ ওরা যেখানে থাকে ওখানে অনেক ঠান্ডা পড়ে, তাই তারা দেশে থাকে। আমার জন্য ভালো হয়েছে, ফাইনাল পরীক্ষার সময় কাজ কম থাকে। আমার ফাইনাল পরীক্ষাতে ম্যাডাম অনেক হেল্প করছে, আর সে সময় ম্যাডামও প্রেগনেন্ট ছিল। ওনার ছেলেটা আশা ওরা ছেড়ে দিয়েছে, তাই আবার বাচ্চা নিচ্ছে ওরা। ডাক্তারও ওদের পাবনা রাখতে বলেছিল, কিন্তু ওদের বাবা রাজি হয়নি বাড়ি রেখে ডাক্তার দেখাবে, সেজন্য উপরে ওর জন্য আলাদা রুম করেছে। আমি ম্যাডামকে জিজ্ঞেস করলাম, মাহাবার ভাইয়ের বয়স কত? মাহাবা হলো ম্যাডামের মেয়ে। ম্যাডাম বলল 16 বছর। এ বয়সে এমন হলো আফসোস লাগতে শুরু করলো। আমার ফাইনাল পরীক্ষা ভালো হয়েছে। ম্যাডাম বলতে লাগলো, 1 বছর না পরেই ভালোই রেজাল্ট হয়েছে। এখন ক্লাস 7-এ। ম্যাডাম এখন বাড়িতেই থাকে। ওনার বেবি হবে আর 3 মাস পর মেয়ে হবে। ওনারা ছেলে আশা করেছিল। বাসায় ম্যাডামের বোন আর বোনের মেয়েও এসেছে। ওরা এখানেই থাকবে যতদিন ম্যাডামের বেবি না হয়। ম্যাডামের বোনের মেয়ে একটু হিংসু ছুটে ক্লাস 8ম শ্রেণীতে পড়ে। আমার থেকে একটু বড়, কিছুটা তেমন সুন্দরী না, তার মধ্যে আবার মুখে ব্রণ উঠে শেষ। আমাকে হিংসা করার কারণ হলো আমাকে সবকিছু দিয়ে এই বাড়িতে রাখছে, সেজন্য। আমিও তেমন কোনো কথা বলি না। 3 মাস পর ম্যাডামের মেয়ে হয়েছে। মেয়ে হবার 2 মাস পর ওনারা সবাই চলে গেছে। আমি একটা জিনিস লক্ষ্য করলাম, ওনারা যতদিন ছিল একেবারে জন্য উপরের রুমে যায়নি ওনাদের ছেলের কাছে। শুধু ডাক্তার এসে যেদিন নিয়ে গেছে সেদিন আমার সাথে ওনার রুমে গেছে পরিষ্কার করার জন্য। এইভাবে দিনের পর দিন চলে গেছে। ম্যাডামের বেবি হবার পর আর আসে নাই, 1 বছরের বেশি হয়েছে। আমি 7 ফাইনাল দিলাম, তখন বলেছিল আসবে কিন্তু আসেনি। এখন ক্লাস 8ম শ্রেণীতে ওঠা 4 মাস হয়ে গেছে। তারপর বাড়িতে এসেছে, তাও আসতো না, দাদুর অসুস্থতার কারণে কথা শুনে এসেছে। এবার মাহাবাকে রেখে এসেছে, ওর নাকি ওইখানে এখন পড়ালেখার চাপ বেশি। অল্প কয়েকদিন থেকে চলে গেছে। আমি এখন একটাকে নিজের বাড়ি মনে করি, কারণ এত বছর হয়ে গেছে এখানে, সবার সাথে পরিচয় হয়ে গেছে। আর সব থেকে বড় কথা, ম্যাডাম বাড়িতে আসলে স্কুলে গিয়ে স্যারদের সাথে আমার লেখাপড়া নিয়ে কথা বলে। আমাকে নাকি এসএসসি পর বাইরে নিয়ে যাবে। আমিও মন দিয়ে পড়ালেখা চালিয়ে যেতে লাগলাম। একদিন রাতে যখন উপরে খাবার নিয়ে গেলাম তখন ভিতর থেকে বলতে লাগলো, তোমার কাছে কি কলম আছে? আমি বললাম, হ্যাঁ লাগবে আপনার? উনি বলল, হ্যাঁ নিয়ে এসো। আমি নিচে গিয়ে কলম নিয়ে এসে ওনাকে দিলাম। উনি কলম দিয়ে বলল, ধন্যবাদ। আমার মনে কেন জানি সন্দেহ জাগে, উনি পাগল হলো, নরমালি কথা বলে কিভাবে?
পরের দিন আমার স্কুল বন্ধ ছিল। আমি দুপুরে ওনার জন্য খাবার নিয়ে গেলাম। তখন উনি ভিতর থেকে আমার হাত ধরে ফেললো, এমনভাবে ধরলো আমি হাত বের করতে পারছিলাম না। দাদিকে ডাক দিতে লাগলাম। তখন উনি বলল, টাকাটা কি করো না, কোনো সমস্যা নেই, ভয় পেও না। ওনার কথা শুনে আমি চুপ হয়ে গেলাম, কিছু একটা অনুভব করতে লাগলাম। আমার হাতে কিছু একটা দিয়ে আঁকাআঁকি করছে। একটু পর হাত ছেড়ে দিল। আমি হাত বের করে দেখি উনি আমার হাতে লাভ এঁকে তার মধ্যে সুন্দর একটা ফলও এঁকেছে। আমি নিচে এসে হাতের দিকে তাকিয়ে রইলাম। এত সুন্দর করে যে আঁকাআঁকি করতে পারে, সে কেমনে পাগল হয়। আমার আগ্রহ দিন দিন বাড়তে লাগলো। উপরে থাকার মানুষ, তা কি সত্যি পাগল? তার নামটাও জানতে পারলাম না। এত বছর হয়ে গেল। পরের দিন সকালে যখন নাস্তা দিতে গেছি, ওরে দেখি নাই, মনে হয় ঘুমাইছে। আমি নাস্তা রেখে স্কুলে চলে গেলাম। বিকালে এসে উপরে গেলাম, তখন ওনাকে দেখতে পাইনি। আমি রুমে চারপাশে ঘুরতে লাগলাম। কোনো সারা শব্দ না পেয়ে আমি জানালা দিয়ে হাত ঢুকিয়ে ইশারা দিতে লাগলাম। তখন উনি আসলো। আমি হাত বাড়িয়ে নিয়ে এসে জিজ্ঞেস করলাম, আপনার নাম জানি না, তাই ডাকতে পারি না, দয়া করে আপনার নামটা বলবেন। তখন উনি কলম হাতে নিয়ে আবার হাত ধরার চেষ্টা করলো, কিন্তু আমি ওনার লাগারের বাইরে ছিলাম, তাই হাত ধরতে পারলো না। আমি বুঝতে পারছি আজকেও সে আমার হাতে কিছু একটা লিখতে চাইছে, তাই নির্ভয়ে হাত বাড়িয়ে দিলাম। তখন ঠিক আগের মতো অনুভব হলো, আজকেও কিছু একটা লিখছে হাতে। যখন লেখা শেষ, তখন হাত বাইরে এনে দেখি উনি আমার হাতে একটা নাম লিখেছে, রিমন। আমি জিজ্ঞেস করলাম, আপনার নাম কি রিমন? উনি ইশারায় বুঝিয়েছে দিল যে ওনার নাম রিমন। আমি জিজ্ঞেস করলাম, রিমন সাহেব, আপনি কথা বলছেন না কেন? শুধু ইশারা দিলে হবে? কথাও বলতে হবে। উনি আমার কথায় কোনো জবাব না দিয়ে চলে গেল ভিতরে। আমিও নিচে চলে আসলাম। পথেরও বসলেও হাতে ওনার আঁকা ফুল, তার সাইডে ওনার নাম লেখা, এসব দেখি রিমনকে নিয়ে নানান চিন্তায় ভাবনায় জন্ম দেয় আমাকে। উনি পাগল হলে এমন নরম ভাবে ব্যবহার করে। আমি তো জানতাম যারা পাগল তারা অনেক ভয়ঙ্কর হয়। আমি চিন্তা ভাবনা করতে লাগলাম। আস্তে আস্তে রিমনের সম্পর্কে সব কিছু জানবো। পরের দিন বাড়িতে রিমনের খালা আর খালাতো ভাই বোন সবাই এসেছে। ওনারা 3 মাস পর পর এসে 1 মাসের বেশি সময় এখানে থাকে। ম্যাডামরা এখন কম আসে। তাদের বাসায় যে ভাড়া টাকা উঠে, এগুলি রিমনের খালা ওরা নেয়। দাদিরে শুধু একটা ফ্ল্যাট ভাড়ায় টাকা দেয়। ওই টাকা থেকে দাদি আমার স্কুলে যাবতীয় খরচ দেয়। আস্তে আস্তে বাড়ির সবকিছু আমার জানা হয়ে যাচ্ছে। রিমনের খালারা বাসায় আসলে আমার লেখাপড়ার সমস্যা হয়। একটু পর পর ওটা এটা রান্না করা লাগে। আমার খালাতো বোন যেমন হিংসুটে, তেমন ওর ভাইও পুরো নেশাখোর। এর আগে বারে সে বাসায় তার বন্ধুকে নিয়ে এসে নেশা করেছে। দাদিকে বলেছিলাম, কিন্তু কোনো কিছু বলেনি। পরে শুধু বলেছে, তুই ওদের থেকে দূরে থাকিস। এইদিকে হাতের মধ্যে লাভ এঁকে তার মধ্যে ফুল, তার সাইডে একজনের নাম দেখে স্কুলে সবাই মনে করছে আমি প্রেমে পড়ছি। তাই আমার বয়ফ্রেন্ডের নাম নাকি আমি হাতে লিখছি। ওদের বুঝাইতে পারলাম না, তাই বললাম, হ্যাঁ প্রেমে পড়ছি, তার নাম রিমন। হাতের মধ্যেও তার নাম লিখে রাখছি। তারপর থেকে সবাই জানে আমি প্রেম করি। এতদিন যে সব ছেলেরা লাইন মারতো, তাদের মধ্যে খবর পৌঁছে গেছে। ভালোই হয়েছে, এখন আর কেউ জ্বালাবে না। একদিন স্কুল থেকে বাসায় এসে দেখি বাসার সবাই আর ডাক্তাররা মিলে পারিবারিকভাবে মিটিং করছে। আমাকে দেখে রিমনের খালা ডাক্তারের জন্য চায়ের ব্যবস্থা করতে বলল। আমি চা দিয়ে তাদের পাশে দাঁড়িয়ে আছি। ডাক্তাররা বলল,
রিমন এখন 90% সুস্থ, তাই এখন বন্দি করে রাখার দরকার নাই। দাদি বলল, খুশির খবর, তাইলে ওরে এখন ছেড়ে দেওয়া হোক। তখন রিমনের খালা বলল, এখন ছেড়ে দেবার দরকার নাই, 2-3 মাস যাক, আরো রিমনের বাবা মা আসুক, তখন না হয় ছেড়ে দেব। ডাক্তার বলল, এতে উল্টোটা হতে পারে, তারপরও আপনারা যা ভালো মনে করেন। ইচ্ছা করছিল আমি কিছু বলি, কিন্তু যেখানে রিমনের দাদি কিছু বলেনি, যেখানে আমি কেমনে কথা বলি, তাই কিছু না বলে রুমে চলে গেলাম। যখন সবাই যা যা রুমে চলে গেছে, তখন আমি উপরে গেলাম রিমনের কাছে। জানালার পাশে গিয়ে ডাক দিলাম, রিমন সাহেব, আপনি কি আছেন? থাকলে একটু এই দিকে আসেন। আমার ডাক শুনে রিমন আসলো, আমার দিকে তাকিয়ে আছে। আমি বললাম, একটা খুশির সংবাদ, আপনি খুব তাড়াতাড়ি বাইরে চলাফেরা করতে পারবেন, আবার আগের মতো সবকিছু করতে পারবেন। আমি যে এত কিছু বলি, রিমন কোনো কথার উত্তর দেয় না, শুধু আমার দিকে তাকিয়ে থেকে হাত বাড়িয়ে দিল। আমিও চারপাশে ভালোভাবে তাকিয়ে হাত বাড়িয়ে দিলাম। রিমন আমার হাত ধরে হাতের আঙ্গুলে কিছু একটা লিখছে। আজকে কেন জানি আমার ভয় ভয় লাগছে, কারণ বাড়িতে তো ডাইনিদের আনাগোনা, কখন কে দেখে ফেলে, তাই আমার হাঁপানি কাঁপানি শুরু করলো। এখনো ওনার লেখা শেষ হয় না, হাতও ছাড়িয়ে আনতে পারছি না। চেষ্টা করছি, কিন্তু এমনভাবে ধরেছে বেশি জোর করলেও হাতে ব্যথা পাবো। এর মধ্যে হাতে নরম কিছু স্পর্শ পেলাম, সাথে তার কাটা খোঁচাও লাগছে হাতে। আমি বুঝতে পারছি উনি আমার হাতে কিস করছে। হাতের মধ্যে মুখের খোঁচা খোঁচা দাড়িমো সের স্পর্শ লাগছে। হাতে চুমু দিয়েই রিমন হাত ছেড়ে দিল। আমি একটু রুমে চলে আসলাম। রুমে এসে দেখি রিমন আমাকে সুতা দিয়ে আংটি বানিয়ে পরিয়ে দিছে, সাথে কলমের কালি দিয়ে আংটি ডিজাইন করেছে। হাতে যে চুমু দিছে তার মুখে দাগ এখনো রয়ে গেছে। এখনো আমার হাত পা কাঁপতে লাগলো। একটু স্বাভাবিক হয়ে ভাবতে লাগলাম, রিমন এমন কেন করলো? সে সত্যি ভালো হয়ে গেছে, তা না হলে আমার হাতে আংটি পরিয়ে চুমু খাইতো না। আমি আঙুল থেকে সুতার আংটিটা খুলে যত্ন করে রেখে দিলাম। এই প্রথম কোনো পুরুষ আমাকে চুমু খাইলো না, এটা আমার জীবনে প্রথম অনুভূতি, চাইলেও কোনোদিন ভুলতে পারবো না। রাতে দাদির কাছে গিয়ে জানতে চাইলাম, রিমন ভাইয়াকে কবে বাইরে আসতে দিবেন? উনি তো এখন সম্পূর্ণ সুস্থ। ডাক্তারও তো বলল ওনাকে বাইরে দিতে। দাদি বলল, সামনে ডিসেম্বর মাসে তার বাবা আসবে, তখন দেখা যাক, এখন কিছু হলে আমাদের দোষী করবে। আমি বললাম, ঠিক আছে, তাইলে এখন কেমনে কি করব? ডাক্তার তো আসবে না, আর রিমন ভাইয়ের রুম তো পরিষ্কার করতে হবে। আমি কি দরজা খুলে ভিতরে যাব পরিষ্কার করার জন্য? দাদি বলল, সাবধানে যাইস, রুমে গিয়ে দরজা তালা মারবি আর সাথে চাবি রাখবি। আমি বললাম, ঠিক আছে। পরের দিন স্কুল থেকে এসে দেখি বাসায় কেউ নাই। বাড়িতে রিমনের খালাতো ভাই আর বন্ধুদের নিয়ে আড্ডা দিচ্ছে। আমাকে দেখে ডাক দিয়ে বলল, আমাদের জন্য খাবারের কিছু ব্যবস্থা করো। আমি কোনো জবাব না দিয়ে ফ্রিজ থেকে কেক আর রুমে বিস্কুট ছিল ওইগুলো নিয়ে দিছি। আমাকে দেখে তারা বাজে মন্তব্য করছে। একজন তো বলে ফেলেছে, ঢাকা শহরে এমন জিনিস আমার চোখে পড়ে নাই কোনোদিন। দারুণ জিনিস। ওদের কথা শুনে আমি মাথা নিচু করে চলে আসলাম। রাগে গা জ্বলজ্বল করছিল, কিছু বলতেও পারছিলাম না, শুধু সহ্য করে নিছি। একটু পর আবার ডাকলো। এখন আমি মুখের উপর না করে দিছি, বলছি আমার কাজ আছে, আমাকে উপরে রুম পরিষ্কার করতে হবে। এ বলে আমি উপরে চলে গেছি। দরজার পাশে দাঁড়িয়ে রিমনকে ডাক দিতেই সে জানালা দিয়ে হাত নাড়ালো। আমি ওর হাতে স্পর্শ করে বললাম, আমার জন্য কি অপেক্ষা করেছিলেন নাকি? সত্যি সে আমার জন্য অপেক্ষা করছিল। তার কাছে ঘড়ি না থাকলেও
টাইমটা সে মুখস্থ রাখছে। আমি যখন স্কুল থেকে আসব, এই প্রথম সাহস নিয়ে রিমনের রুমের দরজা খুললাম। দরজা খোলাতে রিমন খাটের এক কোণায় চলে গেছে। আমি দরজায় তালা লাগিয়ে রিমনকে বললাম, সাইডে দাঁড়ান। সে আমার কথা শুনে কিন্তু উত্তর দেয় না। আমি কাজ করতে লাগলাম আর সে আমার দিকে এক পলকে তাকিয়ে আছে আর আমার চারপাশে ঘুরতে লাগলো। আমি বিছানা পরিষ্কার করে ওরে গোসল করতে নিলাম, তখনও আমার দিকে হ্যাঁ করে তাকিয়েছিল। যখন আমি ওর গায়ে হাত দিয়ে গোসল করাচ্ছি, সেই মুহূর্তে সে আমাকে জড়িয়ে ধরলো। আমি মনে করছি সে চাবির জন্য এমন করতেছে, তাই অনেক জোরাজোরি করতে লাগলাম। দাদিরে ডাকতে লাগলাম, কিন্তু কোনো কাজ হচ্ছে না। চাবিটা আমি সেলোয়ার সাথে গিট দিয়ে রাখছিলাম। রিমন বারবার ওখানে হাত দিতে লাগলো। আমার চিৎকার নিচে পর্যন্ত যাচ্ছে না। আমার জোর করে পারছি না ওনার সাথে, তাই আমি চাবি দিয়ে দিলাম, কিন্তু সে চাবি ফেলে দিয়েছে, কিন্তু আমাকে ছাড়তেছে না। প্রথমে মনে করছি চাবির জন্য, কিন্তু না, এখন মনে হচ্ছে অন্য কিছু। ভুলটা আমারই হয়েছে, ওর শরীরে হাত দেওয়াটা। রিমন এমন ভাবে আমাকে ধরেছে, বুঝতে আর বাকি রইল না সে কি চাচ্ছে। তাই শরীরে সব শক্তি দিয়ে জোরে ধাক্কা দিতে সে ছিটকে পড়ছে দেওয়ালের সাথে, আর সাথে সাথে নিচে পড়ে হাউমাউ করতে লাগলো। আমি জামা কাপড় ঠিক করে দরজা খুলে দাদিকে ডাক দিলাম। দাদি বাইরে এসে দেখে আমি ডাকাডাকি, তখন রিমনের খালাতো ভাই, দাদি, ওরা সবাই আসলো। এসে দেখে রিমন মাটিতে পড়ে আছে, মাথা দিয়ে রক্ত ঝরছে। দাদির সাথে সাথে ডাক্তারকে ফোন দিল আর আমাকে বকতে লাগলো আমি কেন দরজা খুললাম। ডাক্তার আসার পর রিমনের মাথায় 4টা সেলাই দিছে। সবাই আমার কাছে জানতে চাইলো কি হয়েছে। আমি ইজ্জতের ভয়ে বললাম চাবির জন্য জোরাজোরি করছিল, এক পর্যায়ে ধাক্কা লেগে এমন হয়েছে। আমার এমন মিথ্যা কথার জন্য যে রিমন আবার বন্দী হয়ে যাবে জানা ছিল না। তখন সবাই বলতে লাগলো ওরে আর ছাড়া যাবে না, দরকার হয় এবার শিকল দিয়ে বেঁধে রাখবো। এটা শুনে আমার অনেক খারাপ লাগছে। রিমন তো সুস্থ, তাইলে তারা কেন এমন করে? কারে বললো এর সমাধান পাবো, কেউ আগ্রহ দেখায় না। রাতে যখন খাবার দিতে গেছি উপরে, তখন রিমনের কোনো সারা শব্দ পাইনি। আমি ডাক দিতে পারিনি, কারণ বাড়িতে সবাই আছে। তাই হাত বাড়িয়ে দিলাম জানালা দিয়ে। অনেক সময় ধরে দাঁড়িয়ে আছি হাত বাড়িয়ে দিয়ে, তারপরেও কোনো সারা শব্দ পাইনি। আমি নিচে চলে আসলাম। সেদিন আর পড়া হয়নি, শুধু ভাবতে লাগলাম কই তো কি হয়ে গেল। ভাবছি একটু পর আবার যাব উপরে, সবাই ঘুমিয়ে গেলে। অপেক্ষা করতে থাকলাম, তখন সবাই ঘুমাবে। বারবার বাইরে গিয়ে দেখি কোনো রুমের দরজা খোলা নাকি। যখন দেখলাম সব রুমের দরজা লাগিয়ে দিছে, সেই সুযোগে আমি উপরে গিয়ে রিমনের রুমের দরজা খুলে রুমে ঢুকে গিয়ে দরজা আবার তালা লাগিয়ে দিলাম। আমার উপস্থিতিতে টের পেয়ে রিমন খাটের এক কোণায় চলে গেছে। আমি ওর কাছে গিয়ে জিজ্ঞেস করলাম খেয়েছো কিনা। সে কোনো কথা বলে না। এতদিন হলো তার তেমন কোনো কথা আমি শুনতেও পাইনি। আমি যত ওর কাছে যাই সে তত খাটের এক কোণায় চলে যায়। আমি বুঝতে পারছি সে আমাকে ভয় পাচ্ছে। আমি ওরে বললাম ভয় পাবেন না। তখন সে আমার চোখের দিকে তাকিয়ে কান্না শুরু করে দিল। ওর চোখগুলো একেবারে লাল ছিল। ওর কান্না দেখে আমি যখন মাথায় হাত দিলাম, তখন বুঝতে পারলাম ওই শরীরে জ্বর এত বেশি ছিল যে রিমন যেখানে শুয়েছিল বিছানা সহ গরম হয়ে গেছে। এই অবস্থায় থাকলেও সে অজ্ঞান হয়ে যাবে। আমি ওরে বললাম আপনি শুয়ে থাকেন, কিন্তু সে শুয়ে না। যখন আমি ওর খাট থেকে নেমে গেছি, তখন সে তার জায়গায় শুয়ে পড়ছে। আমি এখন কি করব?
ওনার জ্বর না কমলেও তো সমস্যা, আর মাথায় তো পানি দেওয়া যাবে না। যে পরিমাণ জ্বর উঠলো, কাঁপাকাঁপি শুরু করলো। আমি নিচে গিয়ে আমার রুম থেকে কাঁথা আর জ্বরের ওষুধ নিয়ে আসলাম। রাতে যে খাবার দিছি সেটা খাইনি। আমি রিমনকে বললাম উঠে বসার জন্য, সে উঠে বসলো। এমনিতে আমি যা বলি সব শোনে। নিজের হাতে খাবার খাইয়ে দিয়ে ওষুধ খাওয়ালাম। এখন শুয়ে থাকার জন্য বললাম, সাথে সাথে শুয়ে পড়ছে। আমি দাঁড়িয়ে আছি, ভাবছি কি করব। এখানে বসে থাকলে ঘুম হবে না, সকালে স্কুলে যেতে হবে। আমি রিমনকে বললাম এখন আমি চলে যাই। সে মাথা নাড়িয়ে যেতে বলল। আমি চলে আসলাম নিচে। সকালে ঘুম থেকে উঠে দেরি হয়েছে, তাড়াতাড়ি নাস্তা রেডি করে স্কুলে চলে আসলাম। ক্লাসে মনোযোগ নাই, সকালে রিমনের খুঁজে না নিয়ে চলে আসলাম, তাই খারাপ লাগছে। মাথার যন্ত্রণা নিয়ে ও রিমন আমার স্কুল থেকে ফেরার অপেক্ষায় জানালা পাশে দাঁড়িয়েছিল। আমি বাসায় এসে ড্রেস চেঞ্জ করে উপরে গেলাম। আমি উপরে ওঠার সময় রিমনের হাত দেখছি জানালায়। যেই উপরে উঠলাম, গিয়ে দেখি সে নেই জানালার পাশে। আমি ডাক দিলাম, রিমন ভাইয়া কই আপনি? ভিতর থেকে কোনো সাড়া শব্দ পাইলাম না। কয়েকবার ডাকলাম, কোনো সাড়া নেই। এখনই তো জানালার পাশে দাঁড়িয়েছিল। কয়েক সেকেন্ডে আবার কই চলে গেল। আমি রুমের দরজা খুলে ভিতরে গেলাম। গিয়ে দেখি রিমন কাঁথা মোড়া দিয়ে শুয়ে আছে। মনে মনে ভাবতে লাগলাম, সে এখানে শুয়ে থাকলে জানালায় কার হাত দেখলাম। আমি রিমনের জ্বর চেক করার জন্য ওই শরীরে হাত দিলাম, কিন্তু ওর শরীর ঠান্ডা ছিল, জ্বর নয়। গায়ে হাত দিতে সে আমার দিকে তাকিয়ে আছে। আজকের তাকানোর মধ্যে কেমন জানি একটা মায়াবী হাসি ছিল। আমি বুঝতে পারছি সে আমার আসার উপস্থিতি টের পেয়ে সাথে সাথে এসে শুয়ে পড়ছে। আমি জিজ্ঞেস করলাম, জ্বর কি কমছে? ওষুধ কি খাইছেন? সে মাথা নাড়িয়ে বলল, যে খাইছে। আমিও ওষুধ চেক করলাম খাইছে কিনা। দেখলাম যে ওষুধ নাই, তার মানে খাইছে। ওর মাথায় হাত দিয়ে জিজ্ঞেস করলাম, ব্যথা করে নাকি? মাথা নাড়িয়ে বলল, ব্যথা করে। আমি রিমনকে বললাম, আপনি শুয়ে থাকেন, রাতে আবার আপনার জন্য ওষুধ নিয়ে আসবো। সে চোখ বন্ধ করে শুয়ে আছে। আমি নিচে চলে আসলাম। নিচে এসে দেখি দাদি কার সাথে জানি কথা বলছে। লোকটার দিকে না তাকিয়েই রুমে চলে গেলাম। তখন দাদি বলল, অরিন, তুই ওনাকে দেখে চলে গেলে, কথা বললে না ওনার সাথে? তখন আমি কাছে গিয়ে লোকটার দিকে তাকালাম। চেনা চেনা লাগছে, কিন্তু মনে পড়ছে না। তখন লোকটা বলল, ছেলে, মনে হয় আমাকে চেনো নয়, দাঁড়িয়ে রাখছি তো তাই। যখন আমার নাম বলল তখন বুঝতে পারছি উনি সেই মানুষ যে আমাকে এখানে দিয়ে গেছে। আমি ওনার কাছে গিয়ে বললাম, কাকা ভালো আছেন? এতদিন পর খোঁজ নিতে আসলেন। কাকা বলল, ওনারা নাকি ঢাকা থাকে না, বাড়িতে থাকে। আমার দাদির কথা জিজ্ঞেস করলাম। উনি বলল, না, শুধু বলল তোর সুখের খবরটাও দিতে পারি নাই। অনেকবার জিজ্ঞেস করেছিল তোর কথা, কবে ঢাকা যাব, তোর খবর নিবে, কিন্তু ওনারা তো খবর দিতে পারি নাই। 4 মাস আগে ওর দাদি মারা গেছে। আমি কোনো জবাব দিতে পারলাম না। চোখ থেকে এমনি এমনি পানি পড়তে লাগলো। আমার কপালটা খারাপ, তা না হলে কি অল্প বয়সেই বাবা হারায়? কপাল খারাপ না হলে কি মা অন্যজনের সাথে চলে যায়? যে ভাইকে করে রাখতাম সব সময়, সে ভাইটাও আজকে থেকেও নেই। আমার কান্না দেখে রিমনের দাদি বলল, কান্না করিস না, কান্না করে কি হবে? তোর কাকাকে খাবার দিয়ে দূর থেকে এসেছে, কিন্তু কাকা না করলো। উনি নাকি চলে যাবে রাতের বাসে, সাথে লোক আছে, ওনারা অপেক্ষা করতেছে। যাবার আগে দাদির সাথে শুধু এইটুকু বলে গেছে, আমাকে লেখাপড়া করিয়ে যেন ভালো ছেলের সাথে বিয়ে দেয়, তারপর যেন আমাকে আমাদের বাড়ি দেখাতে পাঠায়। তার আগে না, কারণ আমার আপন কাকা
নাকি দাদি মারা যাবার পর সব সম্পত্তি নিয়ে গেছে, মেইন রোডে মার্কেট করতেছে। আমি বললাম, এসব জায়গা টাইগা আমার লাগবে না, আমি কোনোদিন যাব না, আর যদিও যাই তাইলে বাবার আর দাদির কবর দেখার জন্য যাব। দাদি বলল, এখন এসব কথা বাদ দিয়ে আমার রুমে থেকে ব্যাগটা নিয়ে আয়। আমি দাদির ব্যাগ এনে দিলাম। দাদির ব্যাগ থেকে টাকা বের করে কাকাকে দিল। কাকা চলে যাবে, আমিও সাথে গেলাম এগিয়ে দেবার জন্য। আসার সময় রিমনের জন্য ওষুধ আর কিছু জিনিস নিয়ে আসলাম। রাতে রান্নার সময় ওর জন্য আলাদা আলাদা রান্না করলাম আজকে। এতদিনে এই প্রথম আলাদা আলাদা কারোর জন্য রান্না করতেছি। আমরা যা খাবো জ্বরের মুখে রিমনের ভালো লাগবে না, তাই ওর জন্য আলাদা আলাদা খাবার রেডি করলাম। রান্না শেষ করে রিমনের জন্য নিয়ে গেলাম। আজকে বেশি দেরি করিনি, খাবার আর ওষুধ দিয়ে চলে এসেছি। প্রতিদিনের রুটিনের মতো সকালে স্কুলে যায়, আবার স্কুল থেকে এসে রিমনের রুমে যায়, ওর খবর নিয়ে তারপর বাকি কাজ করি। আর রিমনও এখন আমার সাথে লুকোচুরি খেলে। আমার অপেক্ষায় জানালার পাশে দাঁড়িয়ে থাকে। যে আমি উপরে ওঠার শব্দ পাই, সাথে সাথে ঘুমের ভ্যান করে শুয়ে থাকে। এভাবে 1 মাস কেটে গেল। রিমন সুস্থ হয়ে গেছে। আমি চেষ্টা করছি রিমনকে বাইরে আনার, অনেকবার দাদিকে বললাম, কিন্তু দাদি ভয়ে রাজি হয় না। দিন দিন রিমনের প্রতি কেমন জানি একটা মায়া কাজ করতে শুরু করলো। এই বাড়িতে আমার একজন পছন্দের মানুষ হয়ে গেছে রিমন। এখন শুধু রিমনকে বাইরে জীবনযাপন ব্যবস্থা করতে পারলেও আমার আর কোনো কষ্ট থাকবে না। কিন্তু আমার কপালের দুঃখ এখন যে শেষ হয়নি সেটা বুঝতে পারিনি। যারা আপন করে ধরে রাখতে চাই সেই মানুষটা আমার কাছে থাকে না। প্রতিদিনের মতো রাতে রিমনকে খাওয়াই দিয়ে রুমে চলে আসলাম। একটু পর দাদি আর রিমনের খালা আমার রুমে আসলো। কালকে দুপুরের পরে নাকি ওরা কোনো পার্টিতে যাবে। রাতের জন্য যেন ওদের জন্য রান্না না করি। ওরা রাতে বাসায় খাবে না, ফিরতে দেরি হবে। আমাকে না করলেও আমি যেন উপরের রুমের দরজা না খুলি। আমি বললাম, ঠিক আছে। পরের দিন বৃহস্পতিবার স্কুল থেকে এসে সব রুমে চেক করলাম, সবাই আছে নাকি। সব বাসায় চেক করলাম, কেউ নেই। ড্রেস চেঞ্জ করে উপরে গেলাম। দরজা খুলে রিমনকে নিয়ে নিচে আসলাম। আমার রুমে বসিয়ে রেখে ওর জন্য রুটি বানাতে সবকিছু রেডি করলাম। ফ্রিজ থেকে মাংস বের করে আমি রিমনকে বললাম, আপনি বসেন, আমি রান্না করি। কিন্তু সে বসবে না। আমার সাথে সাথে পাকের রুমে চলে এসেছে। আমি রান্না করি আর রিমন তাকিয়ে তাকিয়ে দেখছে। যখন রুটি বানিয়ে প্লেটে রাখলাম তখন সে ওখান থেকে রুটি হাতে নিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে খেতে লাগলো। আমি বুঝতে পারছি ওর অনেক খিদে পেয়েছে, তাই সম্পূর্ণ রান্না শেষ না করে আগে রিমনকে আমার রুমে নিয়ে খেতে দিলাম। সে খেতে লাগলো, আমি তার পাশে দাঁড়িয়ে আছি। হঠাৎ কলিং বেল শব্দ আসলো। কলিং বেল শব্দ শুনে রিমন ভয় পেয়ে গেল, তাড়াতাড়ি করে খেতে লাগলো। আমি রিমনকে বললাম, কি হয়েছে, এমন কেন করছেন আপনি, শান্তিতে খান। তাড়াহুড়ো করে খেয়ে সে রুম থেকে চলে যাচ্ছে পানি না খেয়ে। আমি পিছন থেকে ওর হাত ধরে বললাম, দাঁড়ান, পানিটুকু খেয়ে নিন। আমরা হাতে রিমনকে পানি খাওয়াইলাম। রিমন উপরে চলে গেছে। আমি গিয়ে দরজা খুললাম, দেখি রিমনের খালাতো ভাই আমাকে বলতেছে, কতক্ষণ ধরে দাঁড়িয়ে আছি, দরজা খুলতে এত দেরি কেন? আমি বললাম, রান্না করছিলাম তাই। সে তার রুমে চলে গেছে। আমি রান্না করার জন্য পাকের রুমে চলে আসলাম। রান্না করার যতটুকু সময় লাগছে তার মধ্যে রিমনের খালাতো ভাই 4 বার এসেছে আমি কি করি দেখার জন্য। আমি যখন রান্না শেষ করে রুমে চলে গেলাম তখন সে আমাকে ডাকতে লাগলো। আমি রুমে না গিয়ে বাইরে থেকে জিজ্ঞেস করলাম, কি লাগবে? সে একবার বলে, পানি লাগবে। পানি নিয়ে আসলাম। আবার ডাক দিয়ে বলে, ফ্রিজে ঠান্ডা কিছু থাকলে নিয়ে আসতে। আমি কেক নিয়ে গেলাম, তখন উনি দরজা বন্ধ করে দিছে। আমি বের হয়ে আসতে চাইলেও
উনি আমার গায়ে হাত দিয়ে ওড়না নিয়ে যায়। আমি চিৎকার করতে থাকলে সে আমার মুখ চেপে ধরে, বলে এখন কেউ নাই, চিৎকার করে কোনো লাভ নাই, তার চেয়ে ভালো আমি যাই চাই তা দিয়ে দাও, তা না হলে জোর করে নিব, পরে বিচার দিলে সবাইকে বলবো তোমাকে বিয়ে করব, তখন তোমার সম্মান বাঁচাতে আমার সাথেই বিয়ে দেবে, এমনিতে তোমার জন্য সবাই পাগল, আমিও। কথাগুলো বলতে বলতে সে আমাকে খাটে ধাক্কা দিয়ে ফেলে দিল। আমি ওর হাতে কামড় দিয়ে দরজা খুলে বেরিয়ে আসতে চাইলেও সে পিছন থেকে আমার চুলের মুঠি ধরে টানতে টানতে আবার রুমে নিয়ে গিয়ে খাটের মধ্যেও আমাকে জড়িয়ে ধরছে, জামাও ছিঁড়ে ফেলেছে, আমাকে মারতেও লাগলো। আমার কান্নার শব্দ বাইরে যেন না যায় সেই জন্য মুখে তার সিগারেট প্যাকেট ঢুকিয়ে দিয়েছে, আমাকে প্রায় নগ্ন করে ফেলেছে। তখনই দরজায় কারো ধাক্কার শব্দ শুনতে পেয়ে আমাকে ছেড়ে দিছে। আমি দরজা খুলে দেখি রিমন দাঁড়িয়ে আছে, কোনো কথা না বলে। ছেলের হাতে ধরে দৌড়ে দিয়ে রুমে চলে গেলাম। রুমে গিয়ে দরজা লাগিয়ে কান্না করতে লাগলাম। হঠাৎ মনে হলো রিমনের কথা, ওর জন্য আমাকে ছেড়ে দিচ্ছে। রিমন নিচে চলে এসেছে, ওই যদি রিমনের কোনো ক্ষতি করে আমার জন্য ওর কিছু হোক সেটাও চাই না। আমার যা হবার হোক, আগে রিমনকে সেভ করি। তাড়াতাড়ি দরজা খুলে গেলাম ওই রুমে। ততক্ষণে কাজ শেষ হয়ে গেছে। পুরো রুমে রক্তের বন্যা, আমি রক্ত দেখতে পারি না। এত রক্ত দেখে সাথে সাথে অজ্ঞান হয়ে পড়ে গেছি পরবর্তী পর্বের জন্য। সবাই কমেন্ট করেন গল্পটা কেমন হয়েছে। যদি ভালো না লাগে তাইলে পরবর্তী পর্বে শেষ করে দেব। আর ভালো লাগলে সবাই কমেন্টের পাশাপাশি মেসেজও বলতে পারেন। সবাই মেসেজ রিপ্লাই দিব, তাই দয়া করে সবাই অন্য কমেন্ট করবেন, চলবে।